হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছিলাম দ্য ডিএনএ এবং ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে আমরা কিন্তু পড়েছিলাম, তাই তো। আর আজকের এই লেকচারে আমরা পড়ব সেন্ট্রাল ডগমা এবং প্যাকেজিং অফ ডিএনএ। ডিএনএ কীভাবে সেলের মধ্যে প্যাকড কন্ডিশনে থাকে সেই নিয়ে আমরা আজকে স্টাডি করব। তাহলে চলো শুরু করা যাক। সেন্ট্রাল ডগমা, এই সেন্ট্রাল ডগমাটা কে দিয়েছিলেন? given by ফ্রান্সিস ক্রিক। এই সায়েন্টিস্টটা দিয়েছিলেন এই সেন্ট্রাল ডগমা, ফ্রান্সিস ক্রিক। ঠিক আছে, তাহলে এই সেন্ট্রাল ডগমাটা কি? সেন্ট্রাল ডগমাটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই যে প্রসেসটা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। আরেকটা হয় ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ, যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আমরা আগেরবার বলেছিলাম যে যে ডিএনএ আর আরএনএ আমাদের জেনেটিক মেটেরিয়াল কোনটা? ডিএনএ, তাই না? ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল। ইউক্যারিওটিক সেলের মধ্যে যত আছে ইউক্যারিওটিক, আমাদের ব্যাকটেরিয়া আছে, কিন্তু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আমাদের ক্ষেত্রে কিন্তু আরএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল, এটা হচ্ছে নন জেনেটিক মেটেরিয়াল। এ শুধুমাত্র একটা মাধ্যম আরএনএ, ঠিক আছে, যা ডিএনএর যে ইনফরমেশন আছে বা যে বার্তা আছে সেটা প্রোটিনে তৈরি করা। এইটা হচ্ছে প্রোটিন বা উৎসেচক তৈরি করা হচ্ছে এই ডিএনএর মধ্যে সেই ইনফরমেশন আছে। ঠিক আছে, এইবার আমরা সেন্ট্রাল ডগমাটা কি সেইটা আপনারা দেখি। সেন্ট্রাল ডগমা হচ্ছে এই যে ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। আমরা পড়বো ডিটেলস রেপ্লিকেশন ব্যাপারে, আমরা পড়বো নেক্সট লেকচারে। ঠিক আছে, ডিএনএ থেকে যদি আরএনএ হয় তখন ওই সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি প্রোটিন হয় তখন বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, তো ডিএনএর যে ইনফরমেশন আছে সেটাতে প্রোটিনে কনভার্ট করা, তাকেই বলবো আমরা সেই সেন্ট্রাল ডগমা। তো এই গোটা প্রসেসটা ডিএনএ থেকে ডিএনএ হওয়া, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে যদি প্রোটিন হয়, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, আর এই যে ডিএনএ থেকে যে আরএনএ হচ্ছে, যেটা একটা মাধ্যম বা ট্রান্সমিশন হিসেবে কাজ করছে যাতে প্রোটিনে যেতে চাই। কারণ আমাদের শরীরে এই ডিএনএ হিসেবে কাজ করে না, প্রোটিন হিসেবে কাজ করে। আমাদের ধরো আমাদের কোনো ধরনের প্রয়োজন পড়ে না, কোনো ধরনের জিনিস প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের প্রোটিন এসে ওখানে কাজ করে। ডিএনএ শুধুমাত্র ওখানে ইনফরমেশনটা আছে যে ওকে পাঠাবে, যা ওখানে একটা কোনো প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করে আয়, সেটা ডিএনএ ইনফরমেশন দেয় কাকে? প্রোটিনে। প্রোটিনে কনভার্ট হবে, তবে ওখানে গিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, আর এইখানে আরএনএ হচ্ছে ডিএনএ থেকে ডাইরেক্ট প্রোটিনে কনভার্ট হতে পারে না, আগে একটা মাধ্যম লাগে, সেটা হচ্ছে আরএনএ। আরএনএ সেই ডিএনএ বার্তাকে নিয়ে যায় প্রোটিনের কাছে, মানে প্রোটিনে কনভার্ট করে। আর এইখানে যে এমআরএনএটা লাগে, সেই আরএনএটা লাগে, সেটা হচ্ছে এমআরএনএ, যেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। কেন অনেক ধরনের আরএনএ হয়, টিআরএনএ, আরআরএনএ, মেসেঞ্জার। এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা এর যে ইনফরমেশনটা সেটাকে নিয়ে যায় প্রোটিনে। ঠিক আছে, বেশ। এইটা দেখো, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে। কখনো দেখছো যে প্রোটিন থেকে ডিএনএ হচ্ছে? হচ্ছে না। তার জন্য আমাদের এই যে সেন্ট্রাল ডগমা প্রসেসটাকে আমরা বলতে পারি ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল ফ্লো। ঠিক আছে, আর কিছু ভাইরাস আছে যাদের আরএনএ হচ্ছে তাদের জেনেটিক মেটেরিয়াল। কিছু ভাইরাস আছে, তো লিখতে পারি in some viruses RNA is a genetic material. ঠিক কি? তো আরএনএ যদি কোনো ভাইরাসের যদি জেনেটিক মেটেরিয়াল হয়, সেই রকম কিছু ভাইরাস আছে, বুঝলে? যেমন হচ্ছে HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেমন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে হচ্ছে রিও ভাইরাস, তারপরে যে কোভিড-19 জন্য যে ভাইরাস, কোভিড-19 যে ভাইরাসটা যেটা করোনার জন্য দায়ী,
যে রোগের জন্য, সেটাও হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস হয়ে থাকে। তাদের ক্ষেত্রে তাদের এই সব ভাইরাসের ক্ষেত্রে একটা স্পেশাল এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এইচ ব্যাপারটা থাকলেই সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম বলা হয়। এই সব আরএনএ যে ভাইরাসগুলো তাদের মধ্যে একটা স্পেশাল এনজাইম থাকে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমের থ্রুতে ওরা কি করে, ওদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ওরা ডাইরেক্ট কিন্তু আরএনএ থেকে প্রোটিনে কনভার্ট করতে পারে না। ওরা কি করবে, আগে ডিএনএ আরএনএকে আগে কি করবে ডিএনএতে কনভার্ট করবে, তারপরে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনে করে আবার এই আরএনএ থেকে তারপরে প্রোটিনে তৈরি করবে। ঠিক আছে, যারা আরএনএ ভাইরাস। তার জন্য যখন এই প্রসেসটা যখন ফার্দার এই দিকে যাবে, মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে, এই এনজাইমটা এই আরএনএকে ও আরএনএ থেকে ডিএনএতে তৈরি করবে আগে প্রথমে। যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন তাকে কি বলবো, যেমন ডিএনএ থেকে আরএনএ হচ্ছিল তখন ট্রান্সক্রিপশন, যখনই আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে তখন আমরা এটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন করে এই আরএনএ ভাইরাস আরএনএ থেকে ডিএনএ বানাবে, তারপরে ডিএনএ থেকে আবার বানাবে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, ডিএনএকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ বানাবে, আবার আরএনএকে ট্রান্সলেশনের থ্রুতে তারপরে প্রোটিন বানাবে। ঠিক আছে, তাহলে এই আরএনএ ভাইরাসের ক্ষেত্রে, এই সব আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এদের যে ফ্লোটা কি হবে, রিভার্স ডাইরেকশনের ফ্লো। এদের যে ইনফরমেশনটা যে ডিএনএ থেকে প্রোটিনে কনভার্ট হচ্ছে, আগে ওদের আরএনএ থেকে ডিএনএ হয়, মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ওদের কি হচ্ছে ফ্লো হচ্ছে। আমাদের যেমন ইউনিডাইরেকশনাল, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, আবার ইউক্যারিওটিক সেলের মধ্যে মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়। কিন্তু কিছু আরএনএ ভাইরাস আছে যাদের, সব ভাইরাস নয়, আবার কিছু কিছু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস আছে তাদের ক্ষেত্রে নয়, যেমন হচ্ছে আমরা দেখেছিলাম না 5-174, তারপরে ব্যাকটেরিওফাজ, ওটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। ঠিক আছে, 5-174, 5x174 ওইটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। ঠিক আছে, তো ওই সব ভাইরাসের ক্ষেত্রে, সব ভাইরাসের ক্ষেত্রে হয় না, যারা হচ্ছে আরএনএ ভাইরাস তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায় যে রিভার্স ট্রান্সক্রিপশনের থ্রুতে বা রিভার্স ফ্লো হয়ে তাদের সেন্ট্রাল ডগমাটা হয়। তাহলে এই যে ভাইরাসদের ক্ষেত্রে, এই যে সাম ভাইরাসদের ক্ষেত্রে মানে যে আরএনএ ভাইরাসদের ক্ষেত্রে এদেরকে বলা হয় রিভার্স সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, বোঝা গেছে জিনিসটা। এখন পড়বো প্যাকেজিং অফ ডিএনএ। ডিএনএ একটা সেলের মধ্যে কীভাবে প্যাক কন্ডিশনে থাকে সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা হিউম্যান সেল নিই, যেহেতু আমাদের এনসিইআরটিতে মেনশন করছে। ধরো হিউম্যান সেল, হিউম্যান সেল হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড কন্ডিশনে নিলে, ডিপ্লয়েড কন্ডিশনে থাকলে আমাদের ডিএনএর যে বেস পেয়ার থাকে টোটাল কত, 6.6 × 10⁹ বেস পেয়ার। আগের দিনই আমি পড়েছিলাম, তাই না? যদি হ্যাপ্লয়েড থাকে 3.3 × 10⁹ বেস পেয়ার, সেটাকে 2 দিয়ে 2n কন্ডিশন, 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, তাই না? 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, এই যে আমাদের বেস পেয়ার থাকে, মানে হচ্ছে আমি যদি ডিএনএটাকে এরকম করে আঁকি, এটা হচ্ছে ডিএনএ, তাই না? এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ বেস পেয়ার থাকে, এগুলোর মধ্যে বেস পেয়ার, তাই না? বেস পেয়ার এইগুলো ডিএনএ। তো এই ডিএনএ বেস পেয়ার যদি দেখি, মানে টোটাল যে ইয়েটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের 6.6 × 10⁹ বেস পেয়ার। এটা টোটাল আমাদের যে একটা সেলের মধ্যে যে টোটাল যে ডিএনএ থাকে সেটা হচ্ছে 6.6 × 10⁹ বেস পেয়ার। এইবারে আমি যদি ডিএনএটার লেন্থ জানতে চাই, এই ডিএনএটা লম্বা কত, এই ডিএনএটা কতটা লম্বা, এটা যদি জানতে চাই তাহলে আমি কি করব, এই দুটো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত আমরা দেখেছিলাম 0.34 ন্যানোমিটার, তাই না? বা বলতে পারি 3.4 অ্যাংস্ট্রম। তো ন্যানোমিটারে করলে, যেহেতু এর ন্যানোমিটারে আছে, তাই আমি এইটা দিয়ে আমি মাল্টিপ্লাই করলে, আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের লেন্থ বেরিয়ে যাবে কত, 2.2 মিটারের মতন। এই মিটারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের 2.2 মিটার যেটা বেরোলো, এই যে ডিএনএ একটা ইউক্যারিওটিক সেল, এইটা আমাদের হিউম্যান সেল হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। ঠিক, এই ইউক্যারিওটিক সেলে নিশ্চয়ই থাকবে নিউক্লিয়াস। ঠিক আছে, আর আমরা জানি ডিএনএ কোথায় প্রেজেন্ট থাকে,
নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে। এটা যদি সেল হয় আর সেলের মধ্যে থাকে, ভেতরে আছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএটা আছে, এই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এনসিইআরটিতে মেনশন করছে যে আমাদের নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 10⁻⁶ মিটার, 10⁻⁶ মিটারের মতন হয়ে থাকে, ঠিক আছে, 10⁻⁶ মিটার। আর এমনিতে ডিএনএ লেন্থ কত? এটা হচ্ছে ডিএনএ লেন্থ, এটা হচ্ছে ডিএনএর লেন্থ। তাহলে 2.2 মিটার যদি হয়ে থাকে ডিএনএ লেন্থ, তাহলে এই ছোট এই নিউক্লিয়াসের মধ্যে এই 10⁻⁹ মিটারের যে নিউক্লিয়াসের যে সাইজ, তার মধ্যে এই 2.2 মিটার ডিএনএটা আছে কি করে? তুমি জানো কি যে 1 মিটার সমান কত ফুট? তো বলে রাখি 1 মিটার সমান হচ্ছে 3.5 ফুটের মতন হয়ে থাকে, প্রায় 3.5 ফুটের মতন। তাহলে 2 মিটার হলে কত হবে? 7 ফুট। আর 2.2 হচ্ছে মানে যে 8 ফুটের কাছাকাছি হয়ে যাবে, মানে যে 7 থেকে 8 ফুট। একটা ডিএনএ লেন্থ হচ্ছে 7 থেকে 8 ফুট, ঠিক আছে। তো একটা সেলের মধ্যে 7 থেকে 8 ফুটের মতো একটা ডিএনএ লম্বা থাকে, আর সেলকে তো দেখাই যায় না, একদম মাইক্রোস্কোপিক একদম। তাহলে এত বড় ডিএনএটা আছে কি করে? আর এর একটা ইনফরমেশন হিসেবে আমি তোমাদেরকে বলে রাখি, এই যে আমাদের ডিএনএ যে রয়েছে 2.2 মিটার, বা যেটাকে আমি 7 থেকে 8 ফুট বলছি, আমাদের বডিতে প্রায় 100 ট্রিলিয়ন সেল আছে, 100 ট্রিলিয়ন সেল আছে। একটা নর্মাল হিউম্যান বডিতে 100 ট্রিলিয়ন কিন্তু সেল থাকে। আর ওই সেলের থেকে এই যে 2.2 মিটার যদি আমরা বার করি আর এক জায়গায় একটা করে গিট মেরে যদি লম্বা করি, তাহলে কত বড় হবে জানো? আমাদের পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তো ওই ডিএনএকে যদি আমি লম্বা করে আমি সূর্য থেকে একদম তোমার পৃথিবী নিয়ে আসি, তাহলে 300 বার যাওয়া আসা হবে। পৃথিবীর থেকে সূর্য, সূর্য থেকে পৃথিবী, এরকম 300 বার যাওয়া আসা করবে। এত বড় একটা ডিএনএ হয়ে থাকে, যেটা আমাদের বডিতে আছে, যেখানে আছে 100 ট্রিলিয়ন সেলের মধ্যে। একটা সেলের মধ্যে আছে 2.2 মিটার, ভাবা যাবে? তাহলে ওই এত বড় ডিএনএটা কিভাবে একটা সেলের মধ্যে কম্প্যাক্ট করে আছে, আর সেইটা করে কিভাবে? সেটা করে একটা প্রোটিনের দ্বারা। সেই প্রোটিনটা কি প্রোটিন? সেই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই যে ডিএনএটা আমাদের, এই যে ডিএনএ, এই ডিএনএটাকে আমরা করি প্যাকড, ঠিক আছে, প্যাকড করি। এই প্যাকটা কি করে প্যাকেজিং করব আমরা? প্যাকড, সেটা কার থ্রুতে করব? একটা প্রোটিন, সেই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের দ্বারা এই ডিএনএকে প্যাক করি, ঠিক আছে। দেখো, আমরা জানি যেমন মা ঠাকুমারা যে উল বুনে সোয়েটার বা অনেক ধরনের জিনিস বানায় না উল দিয়ে, তো উল দেখেছো এইটুকুর মধ্যে থাকে, ঠিক আছে। আর উলকে যদি তোমরা, যখন আমরা কী করতাম ছোটোবেলায়, উলটাকে খুলে ফেললে আর আমি গোটাতে পারতাম না, সেরকম যে উল যদি খুলে দাও, অনেক লম্বা দূর চলে যাবে, অনেক লম্বা দূর অবধি চলে যাবে, তাই না? তো ওইটাকে যখন আমি প্যাক করে রাখি, তখন এইটুকুর মধ্যে থেকে যায়। আর যদি খুলে দিই না, তখন এক গাদা এত বড় হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে। তাই সেই রকমই ডিএনএটাকে প্যাক করে রাখে একটা প্রোটিনের দ্বারা, যেটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এইবারে এই ডিএনএ কেন হিস্টোন প্রোটিনের সাথে প্যাক করবে? কারণ কেন এমনিতে আমরা জানি ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ কন্ডিশনে থাকে। এগুলো স্যার নেগেটিভ চার্জ কখন বললেন স্যার? নেগেটিভ চার্জ এই কারণে, কারণ ডিএনএ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকে। ডিএনএ অ্যাসিডিক ইন নেচার হয়ে থাকে। কেন অ্যাসিডিক হয়ে থাকে? কারণ এর মধ্যে আছে ফসফরিক অ্যাসিড। আমরা পড়েছিলাম না ফসফরিক অ্যাসিড, H3PO4। এই PO4 মাইনাস কন্ডিশনে থাকে, নেগেটিভ চার্জ কন্ডিশনে থাকে, তার জন্য ডিএনএ হয়েছে নেগেটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ কখনো নেগেটিভ চার্জের সাথে কি হবে না, ফিউজ করবে না বা অ্যাটাচ করবে না। তার জন্য হিস্টোন প্রোটিনটাকে কি হতে হবে, এইখানে যে হিস্টোন প্রোটিন যেটা আছে, সেই প্রোটিনের মধ্যে কি পাওয়া যায়? বেসিক প্রোটিন, ঠিক আছে। এই হিস্টোন প্রোটিনের মধ্যে পাওয়া যায় সেই বেসিক প্রোটিন। আর এই বেসিক প্রোটিনটা হয়ে থাকে পজিটিভ চার্জ, এটা হয় পজিটিভ চার্জ। তাই পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জের কি হয়? কম্বাইন করতে পারে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট হতে পারে। ওই জন্য ডিএনএ প্যাক করে, হিস্টোনের সাথে প্যাক করে আমাদের ডিএনএ এইটুকুর মধ্যে, খুব ছোটোর মধ্যে থেকে যায়। ওই জন্যই তো এই যে
নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 10⁻⁶ মিটারের মতন, সেইখানে 2.2 মিটারের মতো অত বড় ডিএনএটা কীভাবে এইখানে থাকে, সেইটা কারণ হচ্ছে প্যাকড কন্ডিশনে। ঠিক আছে, তো এইবারে কি করব, এইটা তো আমরা শুধু হিউম্যান সেলের কথা বললাম যেটা ইউক্যারিওটিক সেলে, তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও তো ডিএনএ পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কীভাবে ডিএনএটা প্যাক থাকে চলো দেখা যাক। এবার যদি আমি প্রোক্যারিওটিক সেল এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা এক্সাম্পলটা নেব ইকোলাইয়ের, এসচেরিচিয়া কোলাই। এই ইকোলাইয়ের ডিএনএর লেন্থ কত আমরা দেখেছিলাম, বা এই ডিএনএর বেস পেয়ার কত ছিল ইকোলাইয়ের, আমরা দেখেছিলাম 4.6 × 10⁶ বেস পেয়ার। এটা ছিল তোমার ইকোলয়ের ডিএনএর যে টোটাল বেস পেয়ার, সেটা হচ্ছে 4.6 × 10⁶ বেস পেয়ার। ঠিক আছে, আর এইটা হচ্ছে সেই ইকোলয়ের ডিএনএ। আর ইকোলয়ের ডিএনএ লিনিয়ার হয় না, ইকোলয়ের ডিএনএ হয় সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ঠিক আছে, ডিএনএটা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড হয় এদের, আর এদের মধ্যে এগুলো থাকে বেস পেয়ার। ঠিক আছে, আবার এদেরও সেই বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত, 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি ইন্টু 0.34, তাহলে টোটাল এদের দ্বারাই 1.36 মিলিমিটার। ঠিক আছে, আর এই ইকোলাই সেলের যে সেলটা, ইকোলাই সেলের সাইজটা, এদের নর্মালি সাইজ থাকে কত, 2 থেকে 5 মাইক্রোমিটারের মতন হয়ে থাকে। ঠিক আছে, আর ওদের যে ডিএনএটা, এটা হচ্ছে ডিএনএ, ওদের যে ডিএনএটা, ওদের তো এই যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াস দেখা যায় না। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে এইটাই ডিফারেন্স, এইটাই হচ্ছে যে ইউক্যারিওটিক সেলের মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে কিন্তু ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। তাই ওদের যে ডিএনএ থাকে, ডিএনএ তো ইউক্যারিওটিক সেলেরও থাকে, ডিএনএ হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে ডিএনএটা এদের সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু ডিএনএটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর এদের যে ডিএনএটা যেটা আছে সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই ডিএনএটাকে বলা হয় নিউক্লিয়েট। এদের যে ডিএনএটাকে বলা হয় নিউক্লিয়েট, বা এর আরেক নাম আছে জেনোফোর, এর আরেকটা নাম বলা হয় জেনোফোর বা নিউক্লিয়েট। ঠিক আছে, আর নিউক্লিয়েট কখন বলবো, কারণ এদের যে ডিএনএটা ঠিক সেই রকমই এদের ডিএনএটাও হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। এদের ডিএনএটাও হচ্ছে নেগেটিভ চার্জ, মানে হচ্ছে নেগেটিভ চার্জ মানে অ্যাসিডিক ইন নেচার, ডিএনএ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, কেন ফসফরিক অ্যাসিডে থাকার জন্য না। এইবারে এই যে ডিএনএটা একটা প্রোটিনের সাথে কি করে যুক্ত হয়, সেই প্রোটিন, এইখানে সেই প্রোটিন পাওয়া যায় না, কিন্তু হিস্টোন প্রোটিন এর পাওয়া যায় না। প্রোক্যারিওটিক কোষে কিন্তু হিস্টোন প্রোটিন পাওয়া যায় না, যেমন আমাদের ডিএনএ মানে ইউক্যারিওটিক ডিএনএর ক্ষেত্রে কি হয়, হিস্টোন প্রোটিন ডিএনএর সাথে প্যাক করতে সাহায্য করে, কিন্তু এদের ডিএনএটাও প্যাকড কন্ডিশনে থাকে, কিন্তু এদের ডিএনএটা এক ধরনের বেসিক প্রোটিন পাওয়া যায়, কিন্তু হিস্টোন প্রোটিন নয়, কিন্তু এদেরও কিন্তু বেসিক প্রোটিন পাওয়া যায়। বেসিক প্রোটিন মানে হচ্ছে পজিটিভ চার্জ, এদেরটা হচ্ছে অবশ্যই পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের সাথেই তো নেগেটিভ চার্জ ডিএনএর সাথে তো কম্বাইন করতে পারবে, অ্যাটাচমেন্টটা তো ভালো হবে, কিন্তু এদের যে প্রোটিনটা পাওয়া যায় বেসিক প্রোটিন, সেই বেসিক প্রোটিনটাকে বলা হয় পলিঅ্যামিনস। এটা এক ধরনের বেসিক প্রোটিন, এই পলিঅ্যামিনস। ঠিক আছে, এই পলিঅ্যামিনস ঠিক যেমন হিস্টোন প্রোটিন ইউক্যারিওটিক সেলের মধ্যে যেমন কাজ করে, হিস্টোন প্রোটিনের যেমন প্যাকেজিং কাজ করে, সেরকম পলিঅ্যামিনস এইটাও কিন্তু এই ডিএনএকে, প্রোক্যারিওটিক সেলের ডিএনএকে প্যাক করতে সাহায্য করে। এটা একটা বেসিক প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, কিন্তু এটা কিন্তু হিস্টোন প্রোটিন নয় এক ধরনের। ঠিক আছে, এটাকে বলবো পলিঅ্যামিনস, রাইট। এই পলিঅ্যামিনস, এই যে পলিঅ্যামিনস প্রোটিনটা ডিএনএর সাথে যখন প্যাক কন্ডিশনে থাকে, তখনই আমরা বলবো এটাকে নিউক্লিয়েট বা জেনোফোর। তাই আমরা এটাকে বলতে পারি যে নিউক্লিয়েট হচ্ছে প্যাকেজড ডিএনএ বা প্যাকেজড ডিএনএ স্ট্রাকচার। তাহলে নিউক্লিয়েট তখনই বলবো, নিউক্লিয়েট হচ্ছে শুধু ডিএনএ নয়, ডিএনএর সাথে যখন এই বেসিক প্রোটিন পলিঅ্যামিনস যখন অ্যাটাচমেন্ট থাকবে, তখন তাকে বলবো নিউক্লিয়েট বা হচ্ছে জেনোফোর। বুঝতে পারলে, এখানে ইউক্যারিওটিকের সেলের মধ্যে যে হিস্টোন প্রোটিন আছে সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করা আছে, তাহলে সেই নিয়ে আমরা এখন আলোচনা করব।
চলো দেখা যাক। তো আমরা পড়লাম যে ইউক্যারিওটিক যে সেল আছে তাদের মধ্যে কি দেখা যায়, হিস্টোন প্রোটিন দেখা যায়। প্রোক্যারিওটিক কোষের মধ্যে হিস্টোন প্রোটিন পাওয়া যায় না। তো এই ইউক্যারিওটিক কোষের মধ্যেই পাওয়া যায় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন আমি কি বললাম, এই হিস্টোন প্রোটিন হচ্ছে পজিটিভ চার্জ হয়ে থাকে। হিস্টোন প্রোটিন হয় পজিটিভ চার্জ, কারণ এ কী ধরনের প্রোটিন, বেসিক প্রোটিন। এই কী ধরনের প্রোটিন হয়, বেসিক প্রোটিনের। আর এই বেসিক প্রোটিন কি করে, একটা নেগেটিভ চার্জ ডিএনএর সাথে বাইন্ড করে, যেটা ডিএনএ সেটা হয়ে থাকে নেগেটিভ চার্জ। তাই নেগেটিভ চার্জ ডিএনএ আর পজিটিভ চার্জ হিস্টোন প্রোটিন এ থাকে নেগেটিভ চার্জ, বা বলবো অ্যাসিডিক। তাই অ্যাসিডিক বেসিকের সাথে অ্যাট্রাক্ট হবে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের সাথে অ্যাট্রাক্ট হবে। তাই হিস্টোন প্রোটিন আর ডিএনএ এই অ্যাসিডিক ইন নেচার, তো এরা দুজনে কম্বাইন করে একটা গঠন তৈরি করে বা একটা স্ট্রাকচার তৈরি করে। সেই স্ট্রাকচারটার নাম মনে রাখবে, যাকে বলা হয় নিউক্লিওজোম। বোঝা গেছে নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম কিছুই না, নিউক্লিওজোম হচ্ছে হিস্টোন প্রোটিন আর হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি। ঠিক আছে, এই যে আমরা হিস্টোন প্রোটিন বলছি, এই হিস্টোন প্রোটিন যে বেসিক প্রোটিনের মধ্যে রাখছি, তো এই বেসিক প্রোটিনও কিছু বেসিক প্রোটিন আছে, কিছু অ্যাসিডিক প্রোটিনও হয়ে থাকে। তো এইখানের মধ্যে মনে রাখবে যে এই বেসিক প্রোটিন হিস্টোন প্রোটিনের মধ্যে যে বেসিক প্রোটিন যে দুটো পাওয়া যায়, সেই প্রোটিন দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে লাইসিন আর একটা হচ্ছে আর্জিনিন। এই দুটো হচ্ছে তোমার কি, বেসিক প্রোটিন। দেখবে এনসিইআরটিতে মেনশন করছে যে হিস্টোন প্রোটিন সবথেকে যে পরিমাণে যে বেসিক প্রোটিনটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইসিন আর আর্জিনিন। ঠিক, এই হিস্টোন প্রোটিন যেটা দেখছো, এই হিস্টোন প্রোটিন এর কিছু প্রকারভেদ আছে। এই হিস্টোন প্রোটিন আবার একে আবার ভাগ করা যায়। এই হিস্টোন প্রোটিন প্রায় 5 রকমের হয়ে থাকে। কি কি? H2A, H2B, H3, H4 and H1, এই 5 প্রকারের হয়ে থাকে হিস্টোন প্রোটিন। আর একটা কথা মনে রাখবে যে এই যে ফার্স্ট যে 4টে, এরা না পেয়ারে থাকে, মানে যে জোড়ায় জোড়ায় থাকে। এই পেয়ারে থাকে বলে এদেরকে বলা হয় হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামার, এই হিস্টোন মানে তো বুঝতে পারলে, হিস্টোন হচ্ছে 5 প্রকারের হিস্টোন হয়ে থাকে, যেটা হচ্ছে H2A, H2B, H3, H4 আর হচ্ছে H1। ঠিক আছে, তা এই H2A, H2B, H3, H4 এরা কিন্তু পেয়ারে থাকে, দুটো দুটো করে থাকে। H2A দুটো, H2B দুটো, H3 দুটো, H4 দুটো, আর বেচারা এ থাকে সিঙ্গেলে। এরা থাকে সিঙ্গেলে, এরা সব মিঙ্গেল, ওরা হচ্ছে একা সিঙ্গেল। ঠিক আছে, তো এই হিস্টোন এরা এই যখন পেয়ারে থাকে এই 4টে, তখন পেয়ারে থাকলে 8টা হবে, তখন একে বলা হয় হিস্টোন অক্টামার। অক্টা মানে 8টা, আর মার মানে হচ্ছে মলিকুল। কিসের মলিকুল? হিস্টোন মলিকুল। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই যে নিউক্লিওজোমের গঠন আমরা এবারে দেখব যে কিভাবে হিস্টোন প্রোটিন ডিএনএর সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে কিভাবে নিউক্লিওজোম গঠন করে, সেটা এবারে আমরা দেখি। চলো নিউক্লিওজোমের স্ট্রাকচার আমরা দেখা যাক। এবার দেখা যাক স্ট্রাকচার অফ নিউক্লিওজোমের স্ট্রাকচার। প্রথমে আমরা হিস্টোন প্রোটিনের আগে স্ট্রাকচার রাখবো। ঠিক আছে, হিস্টোন প্রোটিন কেমন দেখতে? কটা থাকে? 8টা। এই একটা, এই একটা, এই একটা আর এই একটা। ঠিক আছে, এটাকে H2A, H2B, H3 আর H4। তো স্যার এইটা হচ্ছে হিস্টোন। ঠিক আছে, তো তুমি বলবে স্যার আপনি এখনই বললেন যে হিস্টোন প্রোটিন দুটো দুটো করে, এই যে 4টে দুটো দুটো করে থাকে। হ্যাঁ, এটা যে সামনের দিকে দেখালাম, পেছনের দিকে আরও এরা আছে 4টে করে, মানে যে H2A এখানে একটা, পেছন দিকে আর একটা আছে। আমি তো 3D মডেল আঁকতে পারছি না। ঠিক আছে, আমি যে ঘুরে তোমাদেরকে দেখাবো, তাই ভাবো এই দিকটা যে ওপর দিকে একটা আছে, এখানেও আছে H2A, এটা হচ্ছে H2B, এটা একটা দুটো করে, সব দুটো করে থাকবে।
এখানেও দুটো করে থাকবে, এটা ধরো H3, এর অপোজিট দিকে থাকবে আর একটা H4। তো এই যে হিস্টোনটা আমরা আঁকলাম, সেই হিস্টোনটার এই যে টোটাল এই যে থেকে এই পার্টটা, একে আমরা বলবো হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার কেন 8টা আছে, 1 2 3 4, আর পেছন দিকে আছে 1 2 3 4, 4 4 8টা, তাই আমরা অক্টামার বলবো। ঠিক, হিস্টোন 1টা যে H1টা, সেই H1 থাকে বাইরের দিকে, H1 থাকে বাইরের দিকে, H1 এর সিঙ্গেলে থাকে। ঠিক আছে, এদের জোড়া জোড়ায় থাকে না, এদের কাছে থাকে না, ও একটুকু বাইরে থাকে। ঠিক আছে, এইবারে কি হয়, এই যে হিস্টোন প্রোটিন সেটা হচ্ছে একটা বেসিক প্রোটিন, এর সাথে অ্যাসিডিক যে আমাদের ডিএনএ সে এর র্যাপ করে থাকবে, মানে যে জড়িয়ে পেঁচিয়ে থাকবে। তাই এদের মধ্যে ডিএনএটা কি করে থাকে, এরকম করে প্যাক থাকে, ডিএনএটা প্যাকিং কন্ডিশনে থাকে। তো এইখানের সাথে অ্যাটাচ থাকে কার, আমাদের H1 এর সাথে। আর যেহেতু ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, এরকম করে থাকবে ডিএনএটা। ঠিক আছে, তা ডিএনএর এই দিকে আবার বাইরে কে থাকবে, আবার এখানে H1 থাকবে, এটা হচ্ছে H1। ঠিক আছে, আবার খানিক্ষণ পরে আবার কি থাকবে, আবার H1 এর পরে আবার এই অক্টাকোর আসবে, এখানেও তাই। এরকম করে পরপর একে অপরের সাথে যুক্ত থাকে, এরকম করে চলতে থাকে ডিএনএটা। ঠিক আছে, তাহলে এটাও একটা হিস্টোন কোর, কি বলবো, হিস্টোন অক্টাকোর বা অক্টামার। এটা হচ্ছে হিস্টোন অক্টামার। ঠিক আছে, এইবারে দেখো ভাবো, তাহলে এই হিস্টোন প্রোটিনের সাথে কে র্যাপ করে আছে, ডিএনএ র্যাপ করে আছে। যখনই ডিএনএ আর হিস্টোন একসাথে র্যাপ করে থাকবে তখন তাকে আমরা কি বললাম, নিউক্লিওজোম। তাহলে এখানে নিউক্লিওজোম, তাহলে মানে হচ্ছে নিউক্লিওজোম, নিউক্লিওজোম এখানে মানে ওয়ার্ডটা হচ্ছে ডিএনএ, আর কে থাকবে, হিস্টোন। আর হিস্টোন কীরকম, হিস্টোন হচ্ছে অক্টাকোর বা অক্টামার কন্ডিশনে আছে, অক্টামার কন্ডিশনে আছে। আর এখানে বলে রাখি যে এই যে ডিএনএটা, এই যে আমাদের হিস্টোনটা, এই হিস্টোনের মধ্যে যে ডিএনএ যে র্যাপ করে আছে জায়গাটা বা চারিদিকে পেঁচিয়ে আছে, এই যে দেখা যায় যে ডিএনএর মধ্যে যে বেস পেয়ার থাকে, সেই বেস পেয়ারটা এই ডিএনএর মধ্যে যে ডিএনএটা যে হিস্টোনকে র্যাপ করে আছে, সেটা দেখা গেছে এই ডিএনএটা হয়ে থাকে 200 বেস পেয়ারের মতন, 200 বেস পেয়ারের মতন হয়ে থাকে এই ডিএনএটা যখন এই হিস্টোনকে যখন র্যাপ করে থাকে, এইটুকু পরিমাণটা শুধুমাত্র কি 200 বেস পেয়ারের হয়ে থাকে। ঠিক আছে, এই ডিএনএটাকে র্যাপ করে। আর আর কাকে র্যাপ করে আছে, হিস্টোন অক্টাকোরকে। তাই এই দুটো একসাথে বলবো তাকে নিউক্লিওজোম। ক্লিয়ার? বেশ, এইবার দেখো এই যে H1, এই H1কে দেখো, এই H1 এইটা একটা হিস্টোন কোর, এইটা একটা হিস্টোন অক্টামার, এটা একটা হিস্টোন অক্টামার, এটা একটা হিস্টোন অক্টামার। এর সাথে না এই H1টা এর সাথেও লিঙ্ক করিয়ে আছে, এর সাথেও লিঙ্ক করে আছে। ঠিক আছে, ওই জন্য এই হিস্টোন 1কে বলা হয় লিঙ্কার হিস্টোন, এই জন্য একে বলা হয় লিঙ্কার হিস্টোন। ঠিক আছে, তাহলে এই H1টা একটা হিস্টোন অক্টামারের সাথে আরেকটা হিস্টোন অক্টামারের সাথে লিঙ্ক করিয়ে আছে বলে একে বলা হয় হিস্টোন লিঙ্কার হিস্টোন। আর এই H1 আর এই হিস্টোন অক্টামারের সাথে একটা ডিএনএর যে লিঙ্ক করিয়ে আছে, এইটা একটা ডিএনএ লিঙ্ক হয়ে আছে, তো এই হিস্টোন অক্টামারের সাথে এই হিস্টোন 1-এর সাথে, তার জন্য এদের যে ডিএনএটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ, এই জিনিসটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। ঠিক আছে, আর আমরা এখনই জানি কি ডিএনএ, এটা তো ডিএনএ। এই ডিএনএর মধ্যে আমরা আগের দিনই পড়েছিলাম, এই ডিএনএর মধ্যে দুটো স্ট্র্যান্ডের মধ্যে দূরত্ব কত থাকে, এর ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম বলা হয়।
বা সেটাকে আমরা বলি 2 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যে ডায়ামিটারটা সেটা হচ্ছে 2 ন্যানোমিটার। আর এই ডিএনএ যখন প্যাক কন্ডিশনে থাকে তখন এই যে নিউক্লিওজোমটা যখন গঠন করে, ঠিক আছে, তখন এই ডিএনএটা তখন ডায়ামিটার হয়ে যায় 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটারের মতন হয়। ঠিক আছে, দেখো ডিএনএ এবারে প্যাকড হচ্ছে। ডিএনএ তখন খোলা ছিল, তখন ওর ডায়ামিটার ছিল 2 ন্যানোমিটার, এখন হয়ে গেল 10 ন্যানোমিটার। ঠিক আছে, আর এই যে র্যাপ করে থাকে না, সেটাকে বলা হয় 3/4 টার্নে থাকে, আর বলা হয় 1.75 টার্নে থাকে এরা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের নিউক্লিওজোমের স্ট্রাকচার। যে নিউক্লিওজোম হচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে এই যেমন অ্যাসিডিক ডিএনএ যেমন র্যাপ করে আছে, সেই জায়গাটাকে আমরা বলবো আমরা নিউক্লিওজোম। আর যেটুকু পার্ট ডিএনএ যেটুকু পার্ট র্যাপ করে আছে হিস্টোনে, সেটা হচ্ছে 200 বেস পেয়ারের মতো। ঠিক আছে, আর কার সাথে করে আছে? অক্টামার হিস্টোনের সাথে। ঠিক আছে, তখন এই স্ট্রাকচারটাকে বলবো আমরা নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম হচ্ছে একটা হিস্টোন, মানে যে 5 প্রকারের যে হিস্টোন আছে, যে তার মধ্যে 8টা যে অক্টামার, 8টা যে হিস্টোন তাকে অক্টামার বলছি, তার সাথে যে ডিএনএ র্যাপ করে আছে তাকে শুধুমাত্র এক একটাকে বলবো নিউক্লিওজোম। আর এই নিউক্লিওজোম থেকে তৈরি করব ক্রোমাটিন ফাইবার। চলো দেখি তখন কখন ক্রোমাটিন ফাইবার বলবো, এইবারে দেখা যাক। এইবারে যে 2.2 মিটারের যে ডিএনএটা আছে, ধরো এইটা হচ্ছে সেই 2.2 মিটারের ডিএনএ। ঠিক আছে, এটা সেই ডিএনএ। এই ডিএনএর মধ্যে কি আছে? ধরো এই ডিএনএর মধ্যে ওই অক্টামার, হিস্টোন অক্টামারগুলো কিন্তু অ্যাটাচমেন্ট আছে এখানে। ঠিক আছে, এখানে আছে হিস্টোন অক্টামারগুলো আছে, এরকম করে পরপর জোড়া লেগে থাকে পরপর। তো এইটা হচ্ছে 2.2 মিটারের ডিএনএ, আর এই ডিএনএর মধ্যে অনেকগুলো হিস্টোন প্রোটিন কিন্তু একে অপরের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সেই হিস্টোন প্রোটিন। যদি আমি এই ডিএনএটাকে যদি আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি না, তাহলে এইরকম গোল গোল স্ট্রাকচার দেখা যাবে এদের না, পুরোপুরি এরকম গোল গোল স্ট্রাকচার দেখা যাবে এদের, এরকম করে গোল 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 স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, এদের এইরকম করে গোল 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 স্ট্রাকচার দেখা যায় যদি আমি আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি। তাহলে এদেরকে দেখতে কেমন লাগে জানো? বিটের মতন। বিট এই বিটস মানে কি? বিটস মানে হচ্ছে সেই জপমালা, অনেকে করে দেখবে জপমালা, সেই গোল 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 পুঁথির মতন দেখতে জপমালা, আর ওইটা একটা সুতো দ্বারা যুক্ত থাকে। সেই সুতোটাকে ভাবো সেইটা কি? ডিএনএ। সেই সুতোটাকে ভাবো ডিএনএ, আর ওই বিটটা ওই ছোটো ছোটো গোল গোল আছে সেগুলোকে ভাবো এইরকম নিউক্লিওজোম। ঠিক আছে, এইরকম ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম বিটের মতন দেখা যায়। ঠিক আছে, আর এই জন্য একে বলা হয় বিট অফ স্ট্রিং, একে বলা হয় বিট অফ স্ট্রিং। ঠিক আছে, এই জিনিসটা তো এইরকম। আর আমরা জানি যে দুটো ডিএনএর মধ্যে ডায়ামিটার কত হচ্ছে? 2 ন্যানোমিটার। তাহলে একটা নিউক্লিওজোমের মধ্যে যে ডিএনএটাকে র্যাপ করে আছে সেটা কত মিটারে আমি দেখলাম? সেটা হচ্ছে 10 ন্যানোমিটার। এটাও 10 ন্যানোমিটার, এটা 10 ন্যানোমিটার, এটা 10 ন্যানোমিটার। ঠিক আছে, এরকম 10 ন্যানোমিটার করে চলতে থাকে। ঠিক আছে, যখন একটা ডিএনএর মধ্যে যখন এতগুলো নিউক্লিওজোম পরপর যুক্ত থাকে না, তখন এই ডিএনএটাকে সামগ্রিকভাবে তখন আমরা বলবো ক্রোমাটিন ফাইবার। এবারে বোঝো ক্রোমাটিন ফাইবার, এতদিন ধরে পড়ে আসছো, এইবারে বোঝো যে ক্রোমাটিন ফাইবার কাকে বলে। ঠিক আছে, ক্রোমাটিন, ডিএনএ, জিন, তারপরে হচ্ছে আমাদের এই নিউক্লিওজোম, হিস্টোন প্রোটিন, আর হচ্ছে তোমার ক্রোমোজোম, সব আছে ক্লিয়ার করব। ঠিক, তাহলে নিউক্লিওজোম তখনই বলবো যখন একটা হিস্টোন প্রোটিন, ঠিক আছে, হিস্টোন অক্টামার, আর একটা যে 200 বেস পেয়ারের যে ডিএনএ তার সাথে যে অ্যাটাচমেন্টটা, তাকে তখন বলবো শুধুমাত্র নিউক্লিওজোম। আর অনেকগুলো নিউক্লিওজোম যখন একটা ডিএনএর মধ্যে পুরো যুক্ত থাকবে তখন তাকে বলবো ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমাটিন ফাইবারকেও আমরা বলতে পারি ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু ডিএনএ প্লাস প্রোটিন। এখানে কোন প্রোটিনের কথা বলা হয়েছে? হিস্টোন প্রোটিন।
হিস্টোন প্রোটিন নিয়েই তৈরি হচ্ছে ক্রোমাটিন ফাইবার, যার মধ্যে ডিএনএও আছে। ঠিক আছে, তাহলে এখনই বলেছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন তো নিউক্লিওজোম। হ্যাঁ, এক একটা জিনিসকে নিউক্লিওজোম বলবো, যখন অনেকগুলো নিউক্লিওজোম পরপর একটা ডিএনএর সাথে যুক্ত থাকবে তখন তাকে বলবো ক্রোমাটিন ফাইবার। ঠিক, এইবার এই যে হিস্টোনগুলো যেমন বিটের মতন আছে স্ট্রাকচারটা, ধরো এরকম করে আমি স্ট্রাকচারটা আঁকি, বিট এরকম স্ট্রাকচারগুলো বিটের মতন দেখাচ্ছে। ঠিক আছে, এই যে হিস্টোন প্রোটিনটা দেখছো না, এই যে হিস্টোন বলছে, এখানে যে ক্রোমাটিন ফাইবারটা বড় করে দেখছো, এরা না আবার একে অপরের সাথে কাছাকাছি আসে, এরা খানিক কাছাকাছি আসে, এরা দুজনে কাছাকাছি আসতে একে অপরের সাথে কাছাকাছি, কারণ প্যাকেজিং করবে তো, যত কাছাকাছি আসবে তত প্যাক হবে। মানে যদি ডিএনএটাকে যদি এইভাবে আমি খুলে রেখে দিই, বা যখন সেই উলটাকে যদি খুলে রেখে দাও কতটা জায়গা নিয়ে নেবে, সেটাকে যদি আমি প্যাক করে রাখি তাহলে এইটুকুর মধ্যে চলে আসবে। সেই রকমই যদি তুমি ধরো তুমি বাইরে থেকে এলে, জামা প্যান্টটা যেখান থেকে আছে সেখানে বিছানার মধ্যে খুলে ফেলে ছড়িয়ে ফেলে রেখে দিলে, তাহলে যে ওই যে জামা প্যান্টটা তোমার বিছানা কতটা অংশ নিয়ে নেবে বা সেই জায়গাটা কতটা অংশ নিয়ে নেবে, সেটাকে যদি ভালো করে প্যাক করে রাখো তাহলে এইটুকুর মধ্যে থেকে যাবে, এবং ওই জায়গাতে অনেক কিছু আরও জায়গা থেকে যাবে। তার জন্য আমরা ডিএনএকে আরও প্যাকড কন্ডিশনে নিয়ে আসবো। তাহলে এই ডিএনএটাকে আমরা যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে আমরা, এইটা ডিএনএ আছে, এই ডিএনএটাকে কাছাকাছি নিয়ে আসবো। ঠিক আছে, এই ডিএনএকে আরও কাছাকাছি, যেমন যে ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিন, মানে ডিএনএ হচ্ছে অ্যাসিডিক নেচার, হিস্টোন হচ্ছে বেসিক প্রোটিন, তো এদের সাথে যখন অ্যাটাচমেন্টটা হয়েছিল ডিএনএ আর হিস্টোন, তখন তো বুঝলাম, কিন্তু একটা হিস্টোন এরা কী করে কাছাকাছি জয়েন করবে, তার জন্য এদের জন্য আলাদা ধরনের প্রোটিন এখানে যুক্ত থাকে, এখানের মধ্যে আলাদা আলাদা প্রোটিন কিন্তু এদের মধ্যে থাকে। সেই প্রোটিনগুলোকে বলা হয়, এই যে প্রোটিনগুলো দেখছি, এই প্রোটিনগুলোকে বলা হয় নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। NHP, নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এই নন হিস্টোন প্রোটিন একে অপরের কাছে কাছাকাছি নিয়ে আসে। ঠিক আছে, আর এটা ইনফরমেশন হিসেবে মনে রেখে দিও, এই নন হিস্টোন প্রোটিন না হয়ে থাকে স্ক্যাফোল্ড প্রোটিন। ঠিক আছে, এনসিআরটিতে নেই, তো এইটাকে স্ক্যাফোল্ড প্রোটিন বলা হয়, নন হিস্টোন প্রোটিন। তোমাদের শুধু নন হিস্টোন প্রোটিন বলা হয়, যে একটা হিস্টোন প্রোটিন আর একটা হিস্টোন প্রোটিনের কাছে কাছাকাছি আসতে, আরও কম্প্যাক্ট হতে, তখন নন হিস্টোন প্রোটিনকে সেখানে লাগে। ঠিক আছে, এদের মধ্যে যে ডায়ামিটারটা থাকে, তো এখন আমরা পড়লাম ডায়ামিটারটা হচ্ছে, ডিএনএ ডায়ামিটার হচ্ছে 2 ন্যানোমিটার, আবার হিস্টোন প্রোটিনের সাথে যখন ডিএনএ র্যাপ করেছে সেটা হচ্ছে 10 ন্যানোমিটার। যখন একটা হিস্টোন আর একটা হিস্টোনের কাছে একটা নিউক্লিওজোম আর একটা নিউক্লিওজোমের কাছাকাছি আসবে, তখন এদের যে ডায়ামিটারটা হয়ে থাকে সেটা মনে রাখবে 30 ন্যানোমিটারের মতন। কত বললাম? 30 ন্যানোমিটারের মতন। ঠিক আছে, তো এই ধরনের যে মডেলকে বলা হয় না, এই যে কাছাকাছি আসে, এই ধরনের অনেক কিছু মডেল আছে। এই ধরনের মডেলকে বলা হয় সলিনয়েড মডেল, আবার আছে জিগজ্যাগ মডেল। এইগুলো তোমাদের এনসিআরটিতে মেনশন করা নেই, তাই এগুলো হায়ার স্টাডিতে পড়ানো হয়, অতএব মনে রাখার দরকার নেই। তাই যখন এইগুলো কাছাকাছি আসবে, তখন এদের যে প্যাকেজিং যে ব্যাপারটা হচ্ছে সেটা 30 ন্যানোমিটারের মধ্যে চলে আসে। যত বড় করবো যত প্যাকেজিং করবো, ন্যানোমিটারটা একটু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আবার এইটাকে আরও প্যাকেজিং করলে এটা আসে 300 ন্যানোমিটারের মতন। ঠিক আছে, 300 ন্যানোমিটার থেকে আসে 700 ন্যানোমিটার। ঠিক আছে, 700 ন্যানোমিটার থেকে আবার হয় 1400 ন্যানোমিটার। আর এই 1400 ন্যানোমিটার যখনই হয়ে যাবে, তখন ও ক্রোমোজোম আকার ফর্ম করবে। কি? ক্রোমোজোম আকার, এইরকম হলে ক্রোমোজোম আকার ফর্ম করবে। তাই এই যে টোটাল যে আমাদের ডায়ামিটারটা হচ্ছে 1400 ন্যানোমিটারের হয়ে থাকে। আর এক একটাকে বলা হয় 700 ন্যানোমিটার, 700 হয়ে 1400 ন্যানোমিটার। এইখানে যখন ডিএনএটা যখন ক্রোমোজোমে কনভার্ট হবে, কেন কনভার্ট হচ্ছে? কেন? প্যাকেজিং হচ্ছে। এইরকম কন্ডিশনে প্যাকেজিং হয়ে গেলে না, ওই যে ডিএনএটা ঠিক নিউক্লিয়াসের মধ্যে, ওই যে নিউক্লিয়াস হচ্ছে 10⁻⁶ যে মিটার ছিল, তার মধ্যে এই ডিএনএটা প্যাক করে, এই ক্রোমোজোমটা প্যাকড হয়ে, ডিএনএটা প্যাকড হয়ে যে ক্রোমোজোম আকার ধারণ করছে, সেইটা কিন্তু ওই নিউক্লিয়াসের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই জন্য প্যাকেজিংয়ের দরকার পড়ে, ডিএনএকে প্যাকড কন্ডিশনে থাকে। তাহলে এত 2.2 মিটারে এত বড় ডিএনএ, সেটা হচ্ছে প্যাকেজিংয়ের দরকার পড়ে। ঠিক আছে, এবারে জিনিসটা দেখো, আরও ভালো করে বুঝবে, যে এই যে অংশটা, এই যে ডিএনএ হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে 2 ন্যানোমিটার, এদের ডিএনএ ধরো এইখান থেকে এতটা হচ্ছে ডিএনএ আছে। ঠিক আছে, এখানে কোনো এখনো নিউক্লিওজোম মানে হিস্টোন প্রোটিনগুলো লাগেনি। যখনই হিস্টোন প্রোটিন লেগে যাবে, ধরো এখানে হচ্ছে হিস্টোন প্রোটিনগুলো লেগে আছে। ঠিক আছে,
এই হিস্টোন প্রোটিনগুলোর যখনই লাগবে ডিএনএর মধ্যে তখন এর ডিস্টেন্স বা ডায়ামিটার কত হয়ে যাবে 10 ন্যানোমিটার। যখন হিস্টোন প্রোটিনগুলো একে অপরের সাথে কাছাকাছি আসবে, যখন হিস্টোন প্রোটিনগুলো যখন একে অপরের সাথে কাছাকাছি আসবে তখন এদের যে ডায়ামিটারটা হয়ে যাবে তখন 30 ন্যানোমিটার। মানে হচ্ছে প্যাকেজিং করছে ধীরে ধীরে একে প্যাকেজিং করছে 2 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার থেকে হচ্ছে 30 ন্যানোমিটার। তারপরে যখন এই যে জায়গাটা আসবে, এই জায়গাটা যখন আসবে তখন কত হয়ে যাবে, আরও কাছাকাছি ক্রোমোসোমগুলো ডিএনএগুলো আরও কাছাকাছি আসবে, তখন এটা হয়ে যাবে কত 300 ন্যানোমিটার। ঠিক আছে, আবার 300 ন্যানোমিটার আরও যত কাছাকাছি আসবে তখন হয়ে যাবে কত 700 ন্যানোমিটার। আর ডিএনএ যখন আরও কাছাকাছি আসবে তখন ক্রোমোসোম আকার ধারণ করবে, তখন কত হয়ে যাবে 1400 ন্যানোমিটার। এটা হয়ে যাবে 1400 ন্যানোমিটার। তাহলে এই যে অংশটা এইখান থেকে আমরা কি বলছি ডিএনএ, এই যে জায়গাটা আমরা তখন কি বলবো নিউক্লিওজোম। নিউক্লিওজোম আর নিউক্লিওজোম আরও অনেকগুলো নিউক্লিওজোম যখন কাছাকাছি আসবে তখন এই পার্টটাকে আমরা কি বলবো তখন ক্রোমাটিন। এই পার্টটাকে বলবো ক্রোমাটিন। এইবার হচ্ছে ক্রোমাটিন আবার দুই রকমের হয়ে থাকে। ক্রোমাটিন হয় দুই রকমের, একটাকে বলা হয় ইউক্রোমাটিন, একটাকে বলা হয় ইউক্রোমাটিন, আর একটাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। ঠিক আছে, কখন বলবো এই দুটোকে? দেখো ইউক্রোমাটিন তখন বলবো যখন এইটাকে তো আমরা ক্রোমাটিন বলছি, 30 ন্যানোমিটার থেকে একদম 700 ন্যানোমিটারে বলছে এটা ক্রোমাটিন পার্ট। এইবারে এই ক্রোমাটিন পার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে জায়গাটা, ঠিক আছে, এগুলোতে সবই তো নিউক্লিওজোম আছে, আরও তো নিউক্লিওজোম আছে, এগুলোতে সব নিউক্লিওজোম আছে। ঠিক আছে, নিউক্লিওজোম তত প্যাক করছে, নিউক্লিওজোম আছে সেখানের মধ্যে হিস্টোন নন হিস্টোন প্রোটিন সব রকমের আছে। তো এদের মধ্যে ভালো করে দেখো যে এইখানটা দেখো খুব মানে খুব কাছাকাছি এসছে, ঘন দেখাচ্ছে এইখানটা, এখানটা খুব ঘন আর এখানটা হালকা ঘন দেখাচ্ছে। যেখানে হালকা ঘন দেখাচ্ছে মানে হালকা টাইপের মানে ক্রোমাটিন ডিএনএগুলো খানিক খুলে খুলে আছে, ক্রোমাটিন ফাইবারগুলো একটু ডিএনএগুলো খুলে খুলে আছে, সেই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলোতে সেইগুলো হচ্ছে বলা হয় লুজলি প্যাক আছে। এইগুলোতে অতটা কম্প্যাক্টলি প্যাক নেই, এটা হচ্ছে লুজলি প্যাক আছে। আর এইগুলোতে কি হচ্ছে কম্প্যাক্টলি বা টাইটলি প্যাক আছে, ওই জন্য খুব কাছাকাছি আছে। যেগুলো টাইটলি প্যাক থাকে সেগুলোকে বলা হয় হেটেরোক্রোমাটিন, আর যেগুলো হচ্ছে লুজলি একটুকু প্যাক থাকে মানে হচ্ছে একটু হালকা ঢেলা আছে সেইগুলোকে বলা হয় আমাদের ইউক্রোমাটিন। মনে থাকবে? তাহলে আমি এখানে লিখতে পারি যে ইউক্রোমাটিন হচ্ছে লুজলি প্যাকেজিং কন্ডিশনে আছে। ঠিক আছে, আর হেটেরোক্রোমাটিন হচ্ছে ডেন্সলি মানে মোর ডেন্সলি প্যাকড আছে, ডেন্সলি বা বলতে পারি টাইটলি প্যাকড। ঠিক আছে, প্যাকড কন্ডিশনে খুব ঘন, এখানটা ঘন আছে, এটা গোটাটাকে ক্রোমাটিন বলছি। এইবারে ভালো করা হচ্ছে, এইবারে ধরো আমি একটা জিনিসকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে সেই ডিএনএ দুটো স্ট্যান্ড, ঠিক আছে, এরা কিন্তু প্যাক কন্ডিশন আছে, এইরকম করে প্যাক কন্ডিশন আছে। এইবার যদি এদের মধ্যে ডিএনএটা দেখতে পাচ্ছ এদের মধ্যে ওপেনও হয়, এই যে ওপেন হচ্ছে, ঠিক আছে। এইবারে যদি আমি এদের মধ্যে এখানে গিট দিই, মানে যে এইগুলো ধরো সেই নিউক্লিওজোম, এরা একে অপরের সাথে আমি এখানে গিট দিলাম এইগুলোতে। এইবারে বলো এইখানে এইগুলোর মধ্যে আর একটা দিই, তাহলে দেখতে পাবে ভালো করে। তাহলে এই বিটগুলো দেখতে পাচ্ছ, এই একটা বিট, এই একটা বিট, এই একটা বিট, এই একটা বিট। এইবারে এই বিটটাকে আমি যদি একটা কোনো রঙের মধ্যে যদি ডুবিয়ে দিই, নিয়ে তারপরে যদি তুলি, তোমাদের কোথায় রং বেশি নেবে? এই মাঝখানের গুলো রং বেশি নেবে না এই বিটগুলোতে রং বেশি নেবে? এইগুলোতে, কেন এইগুলো কি আছে ডিএনএটা প্যাক কন্ডিশনে, আরও বেশি প্যাক কন্ডিশন আছে এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, তাই না? তাহলে মানে এই যে জায়গাগুলোতে লুজলি প্যাক আছে মানে খুলে আছে, আর এইগুলো তারা টাইটলি ব্যান্ড আছে, টাইটলি প্যাকড আছে, এইটা টাইটলি প্যাকড আছে। তাহলে একে যখন রঙে ডুবাবো তখন গাঢ় রং কোনটা নেবে? এই প্যাকড কন্ডিশনে, যারা হচ্ছে প্যাকেজিং বেশি জায়গাতে আছে তাদের মধ্যে ঘন দেখা যাবে। ঠিক আছে, ওই জন্য তাহলে আমরা বলতে পারি, তাহলে কি বলা যায় যে ইউক্রোমাটিনগুলো যেহেতু লুজলি প্যাক আছে তা এরা রং কম নেবে, তাহলে এরা হবে স্টেন লাইট নেবে,
হালকা কালার নেবে। আর এরা যেহেতু কমপ্লিটলি ডেন্স পার্টে আছে, এদেরকে যদি রঙে দিই এরা বেশি বেশি রং ধারণ করবে, তাই এদের যে স্টেনটা হবে ডার্ক কন্ডিশনে হবে। ঠিক আছে, ডার্ক স্টেন নেবে, এ হবে লাইট স্টেন নেবে। ঠিক আছে, এ স্টেনটা লাইট হবে, এ স্টেনটা ডার্ক হবে। এইবারে যে যত বেশি বেশি কি থাকবে, ঘন থাকবে, তারা খুলতে কম টাইম নেবে। ঠিক আছে, যদি এরা প্যাকড কন্ডিশনে বেশি থাকে, এই যে এই জিনিসগুলো প্যাক এদের খুলতে টাইম লাগবে, এদের খুলতে অনেকটা টাইম লাগবে। কিন্তু যে অলরেডি খুলে আছে, মানে হচ্ছে এই প্যাকড কন্ডিশনের মধ্যে যে অলরেডি খুলে আছে সেইখান থেকে কিন্তু ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা বেশি সহজ হবে। যদি এই যে যারা প্যাকড কন্ডিশন আছে, এই যে প্যাকড কন্ডিশনে এরা কিন্তু খুলতে একটু টাইম নেবে, এবং তাদের ক্ষেত্রে ডিএনএ থেকে আরএনএ হওয়ার একটু টাইম ওদেরকে নিয়ে নেবে। ঠিক আছে, ওই জন্য বলা হয় যারা হচ্ছে লাইটলি প্যাকড আছে না, বা লুজলি প্যাকড আছে, তারা হচ্ছে জেনেটিক্যালি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে থাকে। মানে এরা ডিএনএকে ইজিলি আরএনএতে কনভার্ট করতে পারবে। ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসটা কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তাহলে এদেরকে বলতে পারি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। আর এরা যেহেতু কনডেন্স বা একদম মানে টাইটলি প্যাকড আছে, জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, ঠিক আছে। আর এদেরকে এই জন্য বলতে পারি এরা ট্রান্সক্রিপশনালি, মানে ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসটা এরা ফার্দার অনগোয়িং করবে না, মানে যাবে না। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে হবে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ বলবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আজকের লেকচার। তো নেক্সট লেকচারে আমরা পড়বো ডিএনএ কীভাবে আবিষ্কার করা গেছে। ঠিক আছে, ডিসকভারি অফ ডিএনএ। তো ডিএনএ আবিষ্কার করতে গিয়ে যে কত সায়েন্টিস্ট যে তার এক্সপেরিমেন্ট করেছে, সেই এক্সপেরিমেন্ট নিয়ে আমরা স্টাডি করব নেক্সট লেকচারে। ঠিক আছে, যেখানে আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্ট পড়বো, সেখানে হচ্ছে হার্সে চেস মডেলের এক্সপেরিমেন্ট পড়বো। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টগুলো নেক্সট লেকচারে দেখবো। আর এই লেকচারের রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।